আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা সিটি দখল নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এবং সরকারের মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। সরকার যখন রাজনৈতিক স্বার্থে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে, তখন বাহিনীর মধ্যে তীব্র ক্লান্তির কথা উল্লেখ করে ইসরায়েলি সেনা কমান্ডাররা সতর্ক করে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকলে সামরিক সরঞ্জাম সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো আরও তীব্র হবে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধে ক্লান্তি, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে সেনা কমান্ডাররা গাজা সিটি দখলের বিষয়ে মন্ত্রিসভার পরিকল্পনার বিরোধিতা করছেন। কিছু ইসরায়েলি সূত্র জানিয়েছে, সেনা কমান্ডাররা সামরিক ও রিজার্ভ বাহিনীর তীব্র ক্লান্তি সম্পর্কে সতর্ক করে জোর দিয়ে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকার ফলে ট্যাঙ্কের জন্য সরঞ্জাম ও গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। ইয়েদিওথ আহরোনোথে ইসরায়েলি সেনা কর্মকর্তাদের বরাতে বলেছে, প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও উপকরণ কেনার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরিণতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এমন বাস্তবতায় বিরোধী দলের প্রধান ইয়ার লাপিড গাজা সিটি দখলের ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করে বলেছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। লাপিড বলেন, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর মতামতের সম্পূর্ণ বিপরীতে এবং সেনাবাহিনীর ক্লান্তি ও অবক্ষয়ের পরও বেন গাভির এবং স্মোট্রিচ নেতানিয়াহুকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছেন যা বাস্তবায়নে দীর্ঘ সময় লেগে যাবে। এর ফলে ইসরায়েলি বন্দী এবং অনেক সেনার মৃত্যু হবে, ইসরায়েলি করদাতাদের কোটি কোটি ডলার খরচ হবে এবং ইসরায়েলের রাজনৈতিক পতন ঘটবে। গাজা সিটি দখলের বিষয়ে ইহুদিবাদী সরকারের মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ করে ইসরায়েলি বিশেষজ্ঞ এবং বিশ্লেষক আকিভা এলদার আল জাজিরাকে বলেন, ইসরায়েল এখন অর্থনৈতিক, সামরিক ও সামাজিকভাবে সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং গাজা উপত্যকার নতুন সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে আমরা আরও বিশৃঙ্খলার সাক্ষী হব। তিনি বলেন, নেতানিয়াহুর পরিকল্পনা ইসরায়েলকে আরও বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আপনি লাখ লাখ ইসরায়েলিকে এই পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করতে দেখবেন। আরও অনেক সেনা যুদ্ধে যেতে অস্বীকৃতি প্রকাশ করবেন। ইসরায়েল সামরিকভাবে গাজা উপত্যকার উত্তরের শহর গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণার পর বাস্তুচ্যুত হওয়ার শঙ্কার মুখে পড়েছেন বাসিন্দারা। শহরটিতে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, এতে প্রাণ হারাতে পারেন আরও কয়েক হাজার ফিলিস্তিনি। তবুও গাজা সিটিতেই থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন বাসিন্দারা। উম্মে ইমরান নামে এক নারী আল জাজিরাকে বলেছেন, ইসরায়েল বলছে দক্ষিণে চলে যাও, কিন্তু উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোথাও কেউ নিরাপদ নয়, আমরা এখানেই থাকব। একই কথা বলেছেন তার মা উম্মে ইয়াসেরও, আমরা গাজা সিটি ছাড়ব না, এখানে বাঁচব, এখানেই মরব। এমনকি যদি আমরা সবাই মারা পড়ি, বাড়ি ধ্বংস হয়ে যায়, তবুও আমরা যাব না। ইসরায়েলের হামলা শুরুর পর থেকে কমপক্ষে 8 বার পরিবারসহ বাস্তুচ্যুত হওয়া আহমেদ হিরস বলেছেন, আমি স্রষ্টার নামে শপথ করছি, আমি 100 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তাই আমার জন্য এখানেই মৃত্যুবরণ করা ভালো। তিনি আরও বলেছেন, আমি কখনো এখান থেকে যাব না, আমরা দুর্ভোগ, অনাহার, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানেই মৃত্যুবরণ করব। গাজা সিটিতে বসবাসরত অন্যদেরও একই অনুভূতি। রজব কাদির নামের এক ব্যক্তি বলেছেন, আমাদের অবশ্যই গাজায় আমাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে থাকতে হবে। ইসরায়েলিরা আমাদের দেহ এবং আত্মা ছাড়া আর কিছুই পাবে না। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, গাজায় জাতিগত নির্মূলে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে শুক্রবার ভোর থেকেই বাসিন্দারা আতঙ্কের মধ্যে ছিলেন। তবুও তাদের ভিটেমাটি আর ছাড়তে চান না তারা। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেছেন, জোরপূর্বক এবং বারবার বাস্তুচ্যুত হতে হতে বাসিন্দারা ক্লান্ত হয়ে পড়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন, কেবল আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপই গাজা ইসরায়েলের পূর্ণ সামরিক দখল রোধ করতে পারে। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় সর্বশেষ 24 ঘণ্টায় ক্ষুধায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 212 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 98 জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা 61,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও 1,50,000-এরও বেশি মানুষ। ইসরায়েলি সরকার গাজা সিটি দখল এবং শহরটিতে হামলা আরও তীব্র করার পরিকল্পনা ঘোষণা করার পর শনিবার
হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারী তেল আবিবের কেন্দ্রস্থলে সমবেত হয়ে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। প্রতিবাদকারীরা যুদ্ধ বন্ধের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড উঁচিয়ে এবং এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে আটকে থাকা বন্দীদের ছবি প্রদর্শন করে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা যেন সামরিক অভিযান সম্প্রসারণের বদলে তাদের মুক্তিকে অগ্রাধিকার দেন। এই দাবিটি ইসরায়েলের সামরিক নেতৃত্বের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। ইসরায়েল হায়ম এর বরাতে জানা গেছে, সেনাপ্রধান ইয়াল জামির নিরাপত্তা মন্ত্রিসভাকে বোঝানোর চেষ্টা করছেন যে গাজা দখল সঠিক সিদ্ধান্ত নয় এবং এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করা প্রয়োজন। দৈনিকের সামরিক সংবাদদাতা দরুন কাদোস জানান, জামির দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং গাজা দখলের প্রভাব বন্দীদের উপর কেমন পড়বে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। কাদোস আরও জানান, জামির আলোচনার মাধ্যমে একটি সমঝোতা চুক্তির পক্ষে অবস্থান নিয়ে চুক্তি সম্পাদনের প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত, এমনকি যুদ্ধ শেষ করতে পারে এমন একটি বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তির পক্ষে তারা। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি শনিবার তার পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির উপস্থিতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ফিদান মিশরের প্রেসিডেন্টের কাছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন এবং কায়রোর সঙ্গে সহযোগিতা জোরদার করার জন্য আঙ্কারার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আল সিসি 2024 সালের ফেব্রুয়ারিতে গৃহীত স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিল পুনরায় সক্রিয় করার যৌথ ঘোষণার পর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানান। তিনি তুরস্কের সঙ্গে বার্ষিক বাণিজ্য $15 বিলিয়ন উন্নীত করা এবং উৎপাদন, জ্বালানি, পরিবহন ও পর্যটন সহ বিভিন্ন খাতে তুর্কি বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যের কথা পুনরায় উল্লেখ করেন। আলোচনায় গাজার পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই নেতা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক দখল পুনর্বহালের যে কোনো প্রচেষ্টার কঠোর বিরোধিতা করেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ, বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির অবসান দাবি করেন। ফিদান আহ্বান জানান, মুসলিম অধ্যুষিত দেশগুলো যেন ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক আহ্বান করে যাতে একটি যৌথ অবস্থান সমন্বয় করা যায়। বৈঠকে দুই পক্ষ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে, যা যুদ্ধবিরতি নিশ্চিত করা ও বন্দি বিনিময় সহজতর করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা মোকাবেলায় জরুরি বৈঠক ডাকছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। শনিবার এ ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছি। তিনি ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেন, গাজা পুরোপুরি দখলের ইসরায়েলি অভিপ্রায় তাদের সম্প্রসারণবাদী ও গণহত্যামূলক নীতির নতুন ধাপ। তুরস্ক ও মিশর এমন পরিকল্পনার বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেবে। তুরস্কের মানবিক সহায়তার কথাও তুলে ধরেন ফিদান। তিনি জানান, এ পর্যন্ত আমরা গাজার ভাইদের জন্য প্রায় 1,02,000 টন মানবিক সহায়তা পাঠিয়েছি। এই সহায়তা পৌঁছে দিতে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য মিশরকে ধন্যবাদ জানাই। ফিলিস্তিন প্রশ্নে আঙ্কারার অবস্থান পুনর্ব্যক্ত করে ফিদান বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টা অবৈধ এবং তা ব্যর্থ হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের গণহত্যামূলক নীতির বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ শক্তি দিয়ে রক্ষা করব। জাতিসংঘের স্পষ্টবাদী রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধের ব্যাপারে নিজের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে ফিলিস্তিনিদের জন্য এই শাসন ব্যবস্থাকে স্বৈরতন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের এই বিশেষ রিপোর্টার শনিবার প্রচারিত প্রেস টিভির ফেস টু ফেস অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে এসব কথা বলেন। তিনি অঙ্গীকার করে বলেন, আমরা এই গণহত্যা থামাবো, কিন্তু প্রশ্ন হলো কখন। আলবানিজ যোগ করেন, মানুষ এবং প্রতিষ্ঠান এগিয়ে আসছে এবং তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে চান। তিনি বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আলোচনার জন্য এখন উন্মুক্ত নয়। ইসরায়েল এবং এর মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এ ধরনের অধিকারকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে তা নৎসাৎ করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, তেল আবিবকে অন্য যে কোনো অপরাধীর মতো শাস্তি দেওয়া উচিত। 2024 সালের মার্চে আলবানিজ ফিলিস্তিনি জনগণকে হত্যা, গাজার জনগণকে ধ্বংস করার পরিকল্পিত পদক্ষেপ এবং তাদের উপর মারাত্মক শারীরিক ও মানসিক ক্ষতি সাধনের অপরাধে ইসরায়েলকে
গণহত্যার জন্য দায়ী করেছিলেন। তখন তিনি বলেন, এসব প্রচেষ্টা একটি চরম বর্ণবাদী শাসনের মাধ্যমে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এ বছরের শুরুর দিকে আলবানিজ একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে বহু কোম্পানিকে অভিযুক্ত করা হয় যারা তেল আবিবের দখলের অর্থনীতি এবং বর্তমানে গণহত্যার অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রাখছে। এই প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে নিরলসভাবে মিথ্যা অপবাদ দিয়ে আসছে, যেখানে তাকে ইহুদি বিদ্বেষী এবং সহিংসতার উস্কানিদাতা বলে অভিযুক্ত করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।